র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সত্য নয় বলল যুক্তরাষ্ট্র। সাড়ে 10,000 বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। ইসরায়েলে অস্ত্র সরবরাহে বাইডেনকে বাধ্য করতে বিল পাস। ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে বিভিন্ন দেশের প্রতি এরদোয়ানের আহ্বান। নাইজেরিয়ার সম্পত্তি নিয়ে বিরোধীর জেরে মসজিদে আগুন, নিহত 11। হজ ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ। এবং খেলোয়াড়দের ধর্ষণ, গর্ভপাতের অভিযোগ, সংগঠকের শাস্তি চায় মানবাধিকার কমিশন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিটি সত্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ওই ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে। এমন দাবি কি সত্য? জবাবে প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে বাংলাদেশের সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস থেকে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে। ভিসার অপব্যবহারের দায়ে প্রায় 10,500 বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। তারা গত এক বছরে সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ জানাচ্ছে, সে আবেদন নাকচ হওয়ায় নতুন এক চুক্তির তাদের দ্রুত ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। উন্নত জীবনের আশায় প্রতি বছর বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা মূল গন্তব্য থাকে ইউরোপের নানা দেশ, তবে তাদের একটি বড় অংশই বেছে নেন অসাধু উপায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট ভিসায় যুক্তরাজ্যে গিয়ে গত বছর রাজনৈতিক আশ্রয় চেয়েছেন প্রায় 11,000 বাংলাদেশি। যাচাই বাছাই শেষে তাদের 5% আবেদন গ্রহণ করেছে ব্রিটিশ সরকার। টেলিগ্রাফের দাবি, এবার অবৈধ এইসব বসবাসকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির আওতায় শুধু ব্যর্থ আশ্রয় প্রার্থী নন, ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদেরও ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে। ভিসা ব্যবস্থার এই অপব্যবহারকারীদের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান। গত বছর রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন 17,400 পাকিস্তানি, আর এক্ষেত্রে ভারতীয়দের সংখ্যা 7,400। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা আমেরিকা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাধ্য করতে একটি বিল পাস হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিলটি পাস হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদে দ্য ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স সাপোর্ট অ্যাক্ট নামের বিলটির পক্ষে বৃহস্পতিবার ভোট দেন 224 জন, আর এর বিপক্ষে ছিল 187 জন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হবে না, কারণ এই আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাশ হতে হবে, যেখানে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। রিপাবলিকানদের অভিযোগ, ফিলিস্তিনের পক্ষে ব্যাপক আন্দোলনের মুখে বাইডেন ইসরায়েলকে সহায়তা বন্ধ করেছেন। রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বাইডেনের সিদ্ধান্ত বিপর্যয়কর। এটা স্পষ্টতই রাজনৈতিক দিক বিবেচনা করে করা হচ্ছে। আমরা এটা করতে দিতে পারি না। বিখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ডের বিরুদ্ধে 16 নারী যৌন নিপীড়ন ও অশালীন আচরণের অভিযোগ এনেছেন। ওইসব নারীর বয়স
18 বছরের নিচে থাকা অবস্থায় এসব অপরাধের ঘটনা ঘটেছে। অভিযোগগুলো 80 দশকের শেষ দিক থেকে 2014 সাল পর্যন্ত। কয়েকজন নারীর অভিযোগ, কপারফিল্ড তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আগে মাদক সেবন করান, তাই যৌন সম্পর্ক স্থাপনের আগে তারা সজ্ঞানে কোনো সম্মতি দেননি। আরও 4টি ঘটনায় নারীরা অভিযোগ করেছেন মঞ্চে লাইভ পারফরমেন্সের সময় কপারফিল্ড তাদের অশালীনভাবে স্পর্শ করেছেন। কপারফিল্ডের একজন প্রতিনিধি বিবিসিকে বলেছেন, অভিযোগগুলো মিথ্যা ও কুরুচিপূর্ণ এবং ডেভিড আসলে তার ঠিক বিপরীত। আরেক নারী জানান 1991 সালে 15 বছর বয়সে কপারফিল্ডের সঙ্গে তার দেখা হয়েছিল। এরপর থেকে তিনি ফোন কলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। 18 বছর বয়সে কপারফিল্ডের সঙ্গে তার সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপন হলেও আগে থেকেই তাকে এর জন্য প্রস্তুত করা হয়েছিল। কপারফিল্ডের আইনজীবীরা সম্পর্কের কথা স্বীকার করলেও গ্রুমিংয়ের ব্যাপারটি অস্বীকার করেছেন। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্ট যে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ।
আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দেশটির বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানা যায়। তুরস্কের রাজধানী আঙ্কারায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজিকে অভ্যর্থনা জানানোর পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বিশ্বের আরও দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার সংগ্রাম যার জন্য ফিলিস্তিনিরা চরম মূল্য দিয়েছে, তাই আইন ও কূটনীতির ভিত্তিতে সবার উচিত ফিলিস্তিনিকে সমর্থন দেওয়া। জর্জিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলোর উপরও আলোকপাত করা হয়। একই সঙ্গে গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কেও তাদের মূল্যায়ন ও মতামত শেয়ার করেন। এর আগে গত সোমবার এরদোয়ান জানান, গাজায় চলমান যুদ্ধের মধ্যে হামাসের 1000-এরও বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি মসজিদে আগুনের ঘটনায় 11 মুসল্লি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকেই। দেশটির কানো রাজ্যের গাজোয়া এলাকায় বুধবার মুসল্লিরা ফজরের নামাজে অংশ নেওয়ার সময় এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। এ সময় এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এর আগে বাইরে থেকে দরজায় তালা দিয়ে দেয়। এতে মসজিদের ভেতরে প্রায় 40 জন মুসল্লি আটকা পড়েন। স্থানীয় পুলিশ জানিয়েছে, সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরেই ঘটনার সূত্রপাত। এরই মধ্যে 38 বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের সময় মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায়। তারা ভেতর থেকেই তালাবদ্ধ দরজা খুলতে চেষ্টা করেন। এ সময় শব্দ শুনে প্রতিবেশীরা ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে আসেন। কানো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, আগুন লাগার পরপরই তাদের ডাকা হয়নি। স্থানীয়রা আগুন নেভানোর পর তাদের জানানো হয়েছিল। আরও আগে জানানো হলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিষেবা সংস্থা গারুদার একটি বিমান। বিমানটিতে 468 জন হজযাত্রী ছিলেন। বুধবার বিকেল 5:15টার দিকে এই ঘটনাটি ঘটেছে। বোয়িং 747-400 সিরিজের বিমানটি ইন্দোনেশিয়ার মাকাসার শহর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেটিয়া পুত্রা এক বিবৃতিতে বলেন, বিমানটি উড্ডয়নের পরপরই সেটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। সম্ভবত ফ্লাইট শুরুর আগেই সেটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পাওয়া মাত্র তাৎক্ষণিক বিমান অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। বিমানটিতে 450 জন হজযাত্রী ছাড়াও 18 জন ক্রু ছিলেন, তবে তাদের কেউই হতাহত হননি। ইরফান জানিয়েছেন, বিমানটি অবতরণের 2 ঘন্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের বন্দোবস্ত করেছে গারুদা। সেই সঙ্গে মেরামতের জন্য গ্রাউন্ডিং করা হয়েছে আগুন লাগা বিমানটিকে। উল্লেখ্য, গারুদার 60% শেয়ারের মালিক ইন্দোনেশিয়ার সরকার। করোনা মহামারীর সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ব্যাপক মাত্রায় আর্থিক লোকসানের শিকার হয়েছে এই পরিষেবা সংস্থাটি। সেই ক্ষয়ক্ষতির ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাদের পক্ষে। ভারতের পাটনা একটি স্কুলের শ্রেণীকক্ষে থাকা ড্রেনের মধ্যে এক শিক্ষার্থীর মরদেহ পাওয়ায় বিক্ষুব্ধ জনতা স্কুলটিতে আগুন ধরিয়ে দেয়। রাস্তাঘাট অবরোধ করে তারা সেখানে বিক্ষোভ করে। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটি স্কুল থেকে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পরিবারের লোকজন স্কুলে এসে তাদের সন্তানের কথা জিজ্ঞাসা করে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ শিশুটিকে নিয়ে যে তথ্য দেয় তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে
সন্দেহ দেখা দেয়। এক পর্যায়ে তারা শিশুটিকে স্কুল চত্বরে খুঁজতে থাকে। পরে সেখানে তারা শিশুটির মরদেহ খুঁজে পায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সড়ক বন্ধ করে বিক্ষোভ করে এবং কয়েকটি গাড়ি সহ স্কুলে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে তারা এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেন। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ পাঠানো হয়। পাটনা পুলিশের পরিদর্শক চন্দ্রপ্রকাশ বলেন, শিশুটিকে স্কুলে প্রবেশ করতে দেখা গেছে, কিন্তু তাকে বাহির হতে দেখা যায়নি। চন্দ্রপ্রকাশ আরও বলেন, সিসিটিভির ফুটেজে শিশুকে স্কুল থেকে বের হতে দেখা যায়নি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এরপর আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ।
স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার শোক সংবাদ। নিউ ইয়র্কের সিনিয়র সিটিজেন্স ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির সাংগঠনিক সম্পাদক জীবন বিশ্বাস ইহলোক ত্যাগ করেছেন। তিনি ময়মনসিংহ শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত সমস্যার কারণে নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন এবং ডায়ালাসিস চলা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি তার পরিবারের সদস্য, বহু গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন। মিলেনিয়াম পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে। প্রতিবেদনটি পাঠিয়েছেন মিলেনিয়াম টিভির প্রতিনিধি কাজী রবিউজ্জামান। সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির সহ সাধারণ সম্পাদক হবিগঞ্জের এমডি কাইয়ুম আইনস্টাইন হাসপাতালে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিলেনিয়াম পরিবার তার শোক সম্পৃক্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ও তার রুহের শান্তি কামনা করছে। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। প্রতিবেদনটি পাঠিয়েছেন মিলেনিয়াম টিভির প্রতিনিধি কাজী রবিউজ্জামান। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে পর্দা উঠেছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। বিশ্বের সব জনপ্রিয় তারকারা এই উৎসবে নজর কাড়া লুকে হাজির হচ্ছেন। কানের মঞ্চে হাজির হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সবাইকে মুগ্ধ করেছেন ঐশ্বরিয়া। রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনী সেন পিককের কালো সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল নজর কেড়েছে সবার। ওই দিন ঐশ্বরিয়ার পোশাকে অন্য মাত্রা যোগ করেছে তার পোশাকের সাদা স্লিভস। আর পোশাকের সঙ্গে মিল রেখে গোল্ডেন কানের দুল পরেছিলেন এই বলিউড সুন্দরী। মেয়ে আরাধ্যার হাত ধরেই ফ্রান্সে হাজির হন তিনি। প্লাস্টার জড়ানো হাতে তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। রেড কার্পেটেও প্লাস্টার হাতেই দেখা মিলল তার, কিন্তু তার রূপের কারণে সেদিকে খুব বেশি নজর যায়নি, বরং আরও প্রশংসা পেয়েছেন ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া রায় বচ্চন 2 দশকের বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। প্রথমবার 2002 সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নিতা আলুল্লাহ শাড়িতে হাঁটেন রেড কার্পেটে। সে বছরই তার সিনেমা দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটনের বিরুদ্ধে ওঠা খেলোয়াড়দের ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ আমলে নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তার বিরুদ্ধে মামলা ও শাস্তি হওয়া উচিত বলে মনে করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম স্বাক্ষরিত সোমোটো থেকে এই তথ্য জানা গেছে। জাতীয় মানবাধিকার কমিশন জানায়, গত 10 মে বিভিন্ন গণমাধ্যমে কুম্ফু কারাতে শেখানোর বদলে কেড়ে নিতেন মেয়েদের সম্ভ্রম শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশন জানায়, গত 10 মে বিভিন্ন গণমাধ্যমে কুম্ফু কারাতে শেখানোর বদলে কেড়ে নিতেন মেয়েদের সম্ভ্রম শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে। প্রতিবেদন মতে, কুম্ফু কারাতে শেখানোর ছলে মেয়েদের সম্ভ্রমহানি করছেন বাংলাদেশের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটন। এতে রাজি না হলে মেয়েদের মারধর করে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করেছেন। এমনকি অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গর্ভপাত করানোর মতো ভয়ঙ্কর অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এসব অপকর্মের অসংখ্য প্রমাণ, আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড পাওয়া গেছে। প্রতিবেদন পর্যালোচনায় জানা যায়, অ্যাসোসিয়েশনের অধিকাংশ ট্রেনি নারী, আর এই নারী খেলোয়াড়দের সঙ্গে সখ্য গড়ে তুলতেন লিটন। এরপর ভালো চাকরি ও বিদেশে খেলতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের মতো অপকর্ম করতেন অভিযুক্ত লিটন। এমনকি অনুশীলনের আগে মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে এই রেকর্ড গড়েছে সেলেসাওরা। 2027 ফিফা উইমেন্স বিশ্বকাপ আয়োজনের লড়াই ইউরোপের 3 দেশ বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানির যৌথ প্রস্তাবনাকে হারিয়ে দিল তারা। শুক্রবার ব্যাংককে ফিফা কংগ্রেসে ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়, যেখানে বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে 119 ভোট পায় ব্রাজিল। অপরদিকে তাদের প্রতিপক্ষ 3 ইউরোপীয় দেশ পায় 78 ভোট। এই বিশ্বকাপ আয়োজনের দৌড়ে ছিল যৌথভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। তবে ভোটের আগে 2031 বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করায় এই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তারা। ব্রাজিলের এগিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বেশি কাজ করে স্টেডিয়াম সংখ্যা। 2014 ফিফা বিশ্বকাপ আয়োজক হওয়ার পর 10টি স্টেডিয়াম নির্মাণ করে দেশটি। এছাড়া বাণিজ্যিক সম্ভাবনা ও সরকারের সহায়তা বেশি থাকাও ব্রাজিলের পক্ষে কাজ করেছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সত্য নয় বলল যুক্তরাষ্ট্র। সাড়ে 10,000 বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। ইসরায়েলে অস্ত্র সরবরাহে বাইডেনকে বাধ্য করতে বিল পাস। ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে বিভিন্ন দেশের প্রতি এরদোয়ানের আহ্বান। নাইজেরিয়ার সম্পত্তি নিয়ে বিরোধীর জেরে মসজিদে আগুন, নিহত 11। হজ ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ। এবং খেলোয়াড়দের ধর্ষণ, গর্ভপাতের অভিযোগ, সংগঠকের শাস্তি চায় মানবাধিকার কমিশন। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।